নমস্কার বন্ধুরা, শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্র থেকে যে ধারাবাহিক আমি শোনাচ্ছি আপনাদের, জোনাথনের বাড়ির ভূত, পর্ব 11। পরের দিন সকালে কলকাতায় ফিরে 5 মিনিটও হাত চিরানোর অবকাশ পাওয়া গেল না। বাড়ি এসে হাত মুখ ধুয়ে টুপু সবে পার্থ মেশোকে শরৎচন্দ্রের মামার বাড়ির গল্প শোনাতে শুরু করেছে, তখনই জোনাথন মাইকেলের ফোন। হতাশ সুরে জোনাথন জানাচ্ছেন, গতকাল ফার্নিচার রুমে পার্থ মেশো যে মন্ত্র পড়ার টিউবলাইটটি জ্বালিয়ে দিয়ে এসেছিল সেটা নাকি আপনা আপনি নিভে গেছে। ঘটনাটা জোনাথনের নজরে পড়েছে ভোর রাতে, বাথরুম যাওয়ার সময়, অথচ কাল রাত 12:30টাতেও আলোটা কিন্তু জ্বলছিল। জোনাথন কাল অনেক রাত অবধি জেগেছিলেন। শুতে যাওয়ার আগে পর্যন্ত তিনি বারবার এসে দেখে গেছেন চৌকাঠের ফাঁক দিয়ে আলো আসছে কিনা। ঘরটা অবশ্য এখনো খোলেননি জোনাথন, তালাবন্ধই আছে। তবে মিতিনের ওপর যে তিনি ভরসা হারিয়েছেন এটা তার কথায় স্পষ্ট টের পাওয়া যায়। পার্থ ধরেছিল ফোনটা। সবিস্তারে জোনাথনের বক্তব্য শুনিয়ে হালকা বিদ্রুপ ছুড়ল মিতুনকে। কি হলো হ্যাঁ? তোমার টিউবও গন, তোমার ঝাড়ফুঁক তাহলে ফেল মারল। কাল গণপতি চৌধুরীর সঙ্গে কথা বলার পর থেকেই বেশ গম্ভীর হয়ে আছে মিতিন, কথাও কম বলছে। ভাগলপুরের দ্রষ্টব্য বাড়িগুলো দেখার সময়ও তেমন যেন উচ্ছ্বাস ছিল না। রাতে ট্রেনেও টুপুরের সঙ্গে কটা কথা বলেছে হাতে গুনে বলা যায়। সারাক্ষণই কি যেন ভাবছে, কি যেন হিসেব কষছে মনে মনে। প্রায় 20 ঘন্টা পর মিতিনের মুখে এই প্রথম নির্মল হাসি ফুটল। বুড়ো আঙুল দেখিয়ে বলল, মোটেই না মশাই, বরং বলতে পারো আমার ঝাড়ফুঁক হোলি স্পিরিটকে পেড়ে ফেলেছে। তড়ি ঘড়ি করে আমার মন্ত্রের তেজ কাটাতে গিয়ে বেচারা চরম ভুলটা করে ফেলল। মানে চলো আমার সঙ্গে, দেখো কিভাবে জবনিকা ফেলি, হোলি ঘোস্টকে হাতে নাতে পাকড়াও করি। টুপুর আর পার্থ মুখ চাওয়াচাওয়ি করছে। ব্যাপারটা ঠিক মগজে ঢুকছে না। মিতিন চোখ পাকিয়ে বলল, তোমরা দুজনে এরকম ভ্যাবলার মতো মুখ করে বসে থেকো না তো। এটুকু তো তোমাদের বোঝা উচিত, হোলি ঘোস্ট ও বাড়িরই কেউ। পার্থ বলল, কে? টুপুর বলল, আমি বুঝে গেছি, উৎপল ক্রিস্টোফার বিশ্বাস আর মিন্না বিশ্বাস। ওই 2 জন চিটিংবাজ মিলেই তো কুচুটে প্ল্যান ভেজেছিল। সঙ্গে আবার এক মেঘনাথ, রাজনাথ সিং। পার্থ অবাক মুখে বলল, সে আবার কি? কোত্থেকে হঠাৎ মঞ্চে এলো? মিতিন বলল, সব জানতে পারবে। তাড়াতাড়ি খোলস বদল করে রেডি হয়ে নাও, আর একটা ফোন করে দাও মিস্টার মাইকেলকে। বলো আমরা ঘন্টা 2-এর মধ্যে পৌঁছচ্ছি। এর মধ্যে উনি যেন সবাইকে খবর দিয়ে ডেকে নেন। উৎপল, মিন্না, ডিক, মিসেস জোন্স সবাই যেন প্রেজেন্ট থাকে। ফার্নিচার রুমের তালা আমি ও বাড়ি সকলের সামনে খুলতে চাই। বাই দি বাই, তুমি লাইকোপোডিয়াম পাউডারটা ঠিকঠাক ছড়িয়েছিলে তো? ও শিওর, কার্পেট ভর্তি করে দিয়েছি। কেউ দেখেনি? নো চান্স। গুড। তড়াক করে লাফিয়ে উঠে স্নানে ঢুকে গেল মিতিন। 5 মিনিটে বাজার সেরে ফিরল পার্থ। স্রেফ ডিম আর আলু। সদ্য জাগ্রত বুমবুমের হাতে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি লুচি ভেজে ফেলল ভারতী। গপাক গপ জলখাবার খেয়ে মিতিনের টিম মাত্র 42 মিনিটের মধ্যে বেরোনোর জন্য প্রস্তুত।
ট্যাক্সিতে উঠে মিতিন পার্থকে জিজ্ঞেস করল, ম্যাকগ্রেগরের সমাধির হদিশ তো মিলেছে বললে, তাই না? মিলেছে মানে? ঢুঁড়তে গিয়ে জান কয়লা হয়ে গেছে আমার, পার্থ বলে। যা গরু খোঁজা খুঁজেছি, গোটা সমাধি, আধ ভাঙা সমাধি, প্রায় ভগ্নস্তূপ বনে যাওয়া সমাধি, অর্ধেকের নামই তো পড়া যায় না। কোথাও কোথাও তো রীতিমতো জঙ্গল হয়ে আছে, যে কোনো সময় সাপ খোপ বেরিয়ে আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, নিতিন বলে, অত ব্যাখ্যান লাগবে না। এখন আমরা সোজা ওই সমাধিতে যাব। ইলিয়ট রোড যাবে না? আগে সমাধি, তারপর ইলিয়ট রোড। কিন্তু ওখানে সবাই ওয়েট করবে তো। করুক, টেনশন বাড়ুক। লোয়ার সার্কুলার রোডের কবরখানার সামনে এসে ট্যাক্সি ছেড়ে দিল মিতিন। টুপুর পার্থকে দুপাশে নিয়ে ঢুকে পড়েছে ভেতরে। বিশাল সমাধি ক্ষেত্রটায় পা রেখেই মনটা কেমন অন্যরকম হয়ে গেল টুপুরের। কংক্রিটের জঙ্গলের মতো এই শহরটার মাঝখানে কি অপরূপ এক সবুজের সমারোহ। আম, জাম, শিরীষ, শিমুল, নিম, কৃষ্ণচূড়া, গুলমোহরের ঠান্ডা ছায়ায় শুয়ে আছেন কত শত মৃত মানুষ। চিরনিদ্রায় রয়েছেন শান্তিতে। কাঁঠালি চাপার গাছগুলো ছেয়ে আছে ফুলে ফুলে, মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। জ্যৈষ্ঠের মৃদু বাতাসে দোল খাচ্ছে ডালপালা অলসভাবে। টুপটাপ খসে পড়ছে শুকনো পাতারা। এমন জায়গায় এলে বাইরের ভিড় হট্টগোল কোনো কিছু আর টের পাওয়া যায় না। মাঝের সোজা পথটা ধরে খানিকটা গেলে ডাইনে বাঁয়ে দুদিকে দুটো আর্চ। ডান দিকে মধুসূদনের কবরখানা যাওয়ার রাস্তা, আর বাঁয়ে বেথুন বিথি। সত্যি এমন ঘাসে ঢাকা পথকে বিথি বললেই বুঝি বেশ মানায়। বেথুন বিথি ধরে খানিকটা গিয়ে ডান দিকে ঘুরল পার্থ, আবার বাঁয়ে, আবার ডাইনে। প্রায় কবরখানার পাঁচিলের কাছে এসে আগাছা ঢাকা একখানা সমাধি দেখিয়ে বলল, ওই যে তোমাদের রবার্ট ম্যাকগ্রেগর। সমাধির ছোট্ট চাতালে ঝরা পাতা দিয়ে ঢাকা। চাতালের গা বেয়ে খাড়া মার্বেল পাথরের ফলক। ম্যাকগ্রেগরের নাম ধাম ঝাপসা হয়ে এলেও এখনো পড়া যায়। জন্ম 17 মে 1822, মৃত্যু 23 এপ্রিল 1864। টুপু ফিসফিস করে বলে, ট্রেনের আন্টি তো ঠিকই বলেছিলেন, 23 এপ্রিলই মারা গেছে ম্যাকগ্রেগর। নিতিন যেন শুনতেই পেল না, এক মনে দেখছে সমাধিটা। ঝুঁকে চাতালের থেকে পাতা কাটিকুটি সরালো। বেশ বড় বড় হরফে একটা এপিটাফ খোদাই আছে চাতালে, মাত্র একটা লাইনের, someone who once ruled destiny। পার্থ নিচু গলায় বলল, কি দাম্ভিক সাহেব রে বাবা, নিজেকে নিয়তির হত্যাকর্তা ভাবত। মেথিন মাথা দোলালো, অন্যমনস্ক স্বরে বলল, চলো যাওয়া যাক। দেখা শেষ? কি দেখলে? মিতিন সরাসরি উত্তর দিল না পার্থর কথায়। আপন মনে বিড়বিড় করছে, এত সহজ একটা ক্লু একদিনও কেউ ধরতে পারেনি। আশ্চর্য। কি বকবক করছো? কিছু না, চলো। কবরখানা থেকে বেরিয়েই হেঁটেই ইলিয়ট রোড চলে এলো মিতিনরা। জোনাথনের গেটে পৌঁছে দেখল উৎপল উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে বারান্দায়। মিতিন সামনে আসতেই বলল, ব্যাপার কি ম্যাডাম, সবাইকে হঠাৎ একসঙ্গে তলব? মিতিন হেসে বলল, আমার ম্যাজিক টিউবের শেষ খেলটা দেখাবো যে। কিন্তু সে তো নিভে গেছে।
নেবাটাই তো খেলা। আসুন, ডাকুন সবাইকে। বাড়ি শুদ্ধ লোক বন্ধ ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। জোনাথন দরজা খুলে ভেতরে ঢুকে তাকালেন টিউবলাইটের দিকে। আলোটা জ্বলছে না বটে, তবে অক্ষতই আছে। জোনাথন বিহ্বল স্বরে বললেন, দেখেছ, হোলি স্পিরিট এবার শুধু নিভিয়ে দিয়ে গেছেন। মেতিন পেছন দিক থেকে বলল, সুইচ টিপে। একসঙ্গে সব কটা চোখ খুলল সুইচ বোর্ডে। সত্যি তো, সুইচটা অফ। জোনাথন ঘড়ঘড়ে গলায় বললেন, কি কাণ্ড! হোলি স্পিরিট সুইচ বোর্ডে হাত দিয়ে। 1 সেকেন্ড। মেতিন হাত তুলে সবাইকে ঘরে ঢোকা থেকে নিরস্ত্র করল। তারপর অতি সন্তর্পণে পা টিপে টিপে সুইচ বোর্ডের কাছে গিয়ে জ্বালিয়ে দিল টিউবলাইট। আলোকিত ঘরে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, এবার আপনারা লক্ষ্য করুন কিভাবে হোলি স্পিরিট ঘরে এসেছিলেন। ভালো করে দেখুন কার্পেটের উপর কি সুন্দর তার পায়ের ছাপ পড়েছে। ওই যুদ্ধ জাহাজের ছবি থেকে শুরু হয়েছে পায়ের ছাপ, সুইচ বোর্ড অব্দি এসেছে, আবার ফিরে গেছে ছবিতে। বিন্না কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে ওই হোলি স্পিরিট ওই যুদ্ধ জাহাজে থাকেন? হ্যাঁ, যুদ্ধ জাহাজের ভেতরেই তার আস্তানা, নিতিন বলে। উৎপল সন্দিগ্ধ চোখে পাউডারের উপর ফুটে থাকা পায়ের ছাপগুলো দেখছিল। বলল, এ তো দেখছি মানুষের পায়ের ছাপ ম্যাডাম। পায়ের ছাপ তো মানুষেরই হবে উৎপল বাবু, নিতিন বলে। হোলি স্পিরিট তো মানুষের মধ্যেই বাস করেন। জোনাথন বললেন, আমি তোমাদের হেয়ালি কিছুই বুঝতে পারছি না। হোলি স্পিরিট, মানুষ, যুদ্ধজাহাজ, পায়ের ছাপ। বোঝাচ্ছি। মিতিন পায়ে পায়ে জোনাথনের কাছে ফিরল। বৃদ্ধ মানুষটার হাত ধরে বলল, শুনুন মিস্টার মাইকেল, ঠান্ডা মাথায় শুনুন। হোলি স্পিরিট টিরিট কিছু নেই। আপনাকে ঘিরে, কিংবা বলা যায় আপনার এই বাড়িটাকে ঘিরে গভীর চক্রান্তে জাল বোনা হয়েছে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ একজন হোলি স্পিরিট আমদানি করেছেন। কে সে? জোনাথন মাইকেল প্রশ্ন করেন। ধাপে ধাপে বলছি। মিতিন বড় করে একটা শ্বাস নিল। আপনি যে আপনার বাড়িঘর তোর বেচার ব্যাপারে তেমন একটা আগ্রহী নন, এ কথা আপনার পরিবারের সবাই জানে, এমনকি মিসেস জোনসও। কিন্তু যে কোনো কারণেই হোক, সম্ভবত আপনার কিছু অর্থাভাব দেখা দিয়েছিল। আপনি ভাগলপুরের বাড়ি দুটো বিক্রি করতে রাজি হন। তারপর থেকে আপনার পরিবারে কারুর ধারণা জন্মায় আপনি হয়তো এবার ইলিয়ট রোডের বাড়িটা বেচলেও বেচতে পারেন। কেউ ভেবেছে লোভে পড়ে বেচবেন, কেউ ভেবেছে চাপে পড়ে। আপনাকে প্রলুব্ধ করার উদ্দেশ্য নিয়েই এ বাড়ির কোনো একজন এক প্রমোটারের শরণাপন্ন হয়। সেই প্রমোটারটি যথা নিয়মে আপনাকে এসে মোটা টাকার টোপও দেয়, কিন্তু আপনি সরাসরি তাকে হাঁকিয়ে দেন। সুরজমলের কথা বলছো? কে তার সাথে কন্ট্যাক্ট করেছিল? আপনার পুত্র শ্রীমান রিচার্ড মাইকেল। এত বড় সাহস তোর, আমাকে না জানিয়ে? জোনাথন রাগে গড়গড় করে উঠলেন। হোলি স্পিরিটের কারসাজি কি তবে ওরই? বলছি, একটু ধৈর্য ধরুন। মিতিন গলা ছাড়ল। এ বাড়ি বেচার আগ্রহ কিন্তু আরো একজনের আছে, কিংবা বলা যায় দুজনের। তবে তারা অনেক বুদ্ধিমান। আপনার বাড়ি বিক্রির বাসনা নেই জেনে
তারা কিন্তু অনেক বেশি সতর্ক। তারাও যোগাযোগ রেখেছে প্রমোটারের সঙ্গে। জোনাথন বলে, সুরজ মলের সঙ্গে? না, মিতিন বলে, অন্য প্রমোটার। সে সুরজমলের চেয়েও ভয়ঙ্কর। অবলীলায় খুনখারাপি করতে তার বাধে না। প্রয়োজন বুঝলে বাড়িতে আগুনও লাগায়, আস্ত বাড়ি ধসিয়ে দেয়। উৎপল উত্তেজিত মুখে বলল, এসব কি বলছেন আপনি ম্যাডাম? আপনি কি আমাদের দিকে আঙুল দেখাচ্ছেন? গলা চড়াবেন না মিস্টার বিশ্বাস, নিতিন বলে। আপনি কিভাবে এই বৃদ্ধ মানুষটিকে প্রতারিত করেছেন তা কিন্তু আমি জানি। ভাগলপুরের বাড়ি দুটো 14 নয় 37 লাখ টাকায় বিক্রি হয়েছে। রাজনাথ সিং আমার কাছে সব ফাঁস করে দিয়েছে। মিন্না চেঁচিয়ে উঠল, ইটস আ লাই, লাই, 26 lakhs। মিতিন আলগা হাসল। যাক, সত্যিটা স্বীকার করলেন তাহলে। স্থান কাল পাত্র ভুলে কথাটা বলে ফেলে মিন্নার মুখ বিবর্ণ হয়ে গেছে। সন্ত্রস্ত ভঙ্গিতে তাকাচ্ছে সবার দিকে। জোনাথনের চোখে চোখ পড়তেই যেন একটু কেঁপে উঠল। জোনাথন স্তম্ভিত, বাক্যহারা, চোখের পলক পড়ছে না তার। উৎপল মিনমিন করে বলল, বিশ্বাস করুন ড্যাডি, আপনাকে ঠকানো আমাদের ইচ্ছে ছিল না। হঠাৎ সার্কাসের চাকরিটা চলে গেল, রোজগারপাতি কিছু হচ্ছিল না বিশেষ। ভাবলাম একটা জিমন্যাসিয়াম তৈরি করি, অথচ হাতে টাকা নেই। আপনিও বললেন আপনার হাত ফাঁকা, তাই আপনি আর মিন্না মিস্টার মাইকেলের কানের কাছে ভাগলপুরের বাড়ি বেচার ধুয়ো তুললেন, তাই না? মিতিন বলে। মিস্টার মাইকেল নিমরাজি হতে আর তর সইল না। বাজার যাচাই করতে ডিসেম্বর মাসেই ছুটলেন ভাগলপুর, 2 স্বামী স্ত্রীতে মিলে, মিস্টার মাইকেলকে না জানিয়ে। সেখানে গিয়ে একজন প্রবীণ সজ্জন মানুষকে ছোটাছুটি করিয়ে 2 জন খদ্দেরও জুটিয়ে ফেললেন। দুটো বাড়ি মিলিয়ে 25 লাখ। কিন্তু আপনারা তখন লোভে অন্ধ। মিস্টার মাইকেল আপনাদের কত টাকা দেবেন বা দেবেন না সেই ভরসায় না থেকে গোপনে ডিল করলেন ওই ভয়ঙ্কর প্রমোটারটির সঙ্গে। এমন লোক যার কলকাতা ভাগলপুর 2 জায়গাতেই ব্যবসা আছে। তারপর মিস্টার মাইকেলকে ভাগলপুর নিয়ে গিয়ে কাল্পনিক একটা ভয় দেখানোর গল্প খাড়া করে হোটেলে আটকে রেখে 14 লাখ টাকা দলিলে সই করতে বাধ্য করলেন। বাকি 12 লাখ আপনাদের পকেটস্থ হলো। ওই টাকায় এবার একটা বাড়ি 1 তলা লিজ নিলেন, যন্ত্রপাতি কিনে ফেঁদে বসলেন জিমন্যাসিয়ামের ব্যবসা। সঙ্গে নিজেদের ফ্ল্যাটটাও নতুন ফার্নিচারে সাজানো হয়ে গেল। নিতিন চোখ ট্যাঁচা করল, কি ভুল বলছি? উৎপল গুম। ডিক চেঁচিয়ে উঠল, দেখো দেখো ড্যাডি, দেখো, চিনে নাও তোমার আদরের মেয়ে জামাইকে। আমায় তো সহ্য করতে পারো না। আপনি চুপ করুন ডিক, আপনিও সাধু পুরুষ কিছু নন। টাকার জন্য ছোকছোকানি আপনারও কম নেই। টাকা নিয়ে বুড়ো বাপকে ফেলে বিদেশে পালাতে চান, সেটাও কি ন্যায্য কাজ? কিন্তু তার জন্য আমি কোনো চিটিংবাজি করিনি, ডিক বলে। তার চেয়েও খারাপ কাজ করেছেন। সুরজমলের মতো শেয়ালকে ভাঙা বেড়া দেখিয়েছেন। একবার নাফার গন্ধ পেলে আর কি তাকে নড়ানো যায়? সুরজমল অতি ধুরন্ধর। একদিন মিস্টার মাইকেলের সঙ্গে দেখা করেই সে বুঝে গিয়েছিল তাকে নড়ানো খুব সহজ কাজ নয়। খানিকটা পিছিয়েও গেছিল। তখনই সুরজমলের কপাল জোরে আকাশ থেকে উড়ে এলো এক আশাতীত প্রস্তাব। এই বাড়িরই কেউ একজন সুরজমলকে বলল, বাড়ি আমি বিক্রি করিয়ে ছাড়ব, কিন্তু তার জন্য আমার কমিশন চাই।
দিক গোমরা মুখে বলল, নিশ্চয়ই এটা উৎপলেরই কাজ। উৎপল ঝেঁঝে উঠল, কখনো না, তুমি তুমি একদম উল্টো পাল্টা কথা বলো না, খারাপ হয়ে যাবে কিন্তু। ধরা পড়ার ভয় মুখ ছোটাচ্ছে। আপনারা থামবেন, নিতিন বলে। আপনারা ছাড়াও এ বাড়িতে মানুষ থাকে। কে? ড্যাডি? ডিক ভ্যাবাচাকা মুখে বলল, কি যা তা বলছেন? ড্যাডি নিজের বাড়ি নিজে বিক্রি করে? আরো একজনকে আপনারা হিসেবে ধরছেন না বলেই তড়িৎ গতিতে দরজায় এসেছে মিতিন। খপ করে চেপে ধরল মিসেস জোনসের হাত। গম্ভীর স্বরে বলল, কি মিসেস জোনস, আপনার হোলি স্পিরিটের খেলাটা আমি ধরে ফেললাম তো? কিভাবে কায়দা করে ফার্নিচার নাড়াতেন খুলে বলে দিন। ঘরের এই মুহূর্তে বজ্রপাত হলেও জোনাথন বুঝি এর চেয়ে বেশি চমকাতেন না। কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করছেন। কি 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 বলছো তুমি? আমাদের মিসেস জোনস? ইয়েস, ইনি কুইন অফ স্পেড, নিতিন বলল। এ বাড়ির যাবতীয় রহস্যময় ঘটনা এরই উর্বর মস্তিষ্কের ফসল। হাউ মাউ করে কেঁদে উঠলেন মিসেস জোনস। ধপ করে বসে পড়েছেন জোনাথন মাইকেলের পায়ের কাছে। বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দিন মিস্টার মাইকেল, টাকার প্রয়োজনে আমার মাথা ঠিক ছিল না। ডাক্তার বলেছিল $1,2,000 টাকা খরচা করে কোমরের একটা অপারেশন করাতে পারলে হয়তো একদম নর্মাল হয়ে যাবে ডেভিড, আবার আগের মতো হাঁটতে চলতে পারবে। সেই আশায় আমি। পাগলের মতো কার্পেটে মাথা ঠুকতে লাগলেন মিসেস জোনস। প্রভু যিশু আমায় ক্ষমা করবেন না, আমার নরকেও ঠাঁই হবে না। মিস্টার মাইকেলের মতো সোজা সিধে মানুষকে আমি ভয় দেখিয়েছি, আমি কত শত মিথ্যে বলেছি। কারো মুখে কোনো কথা নেই। ঘর জুড়ে পাক খাচ্ছে মিসেস জোনসের কান্নার আওয়াজ। দুপুরের বিস্ময়ের ঘোর কাটছিল না। পার্থ পাশ থেকে প্রশ্ন করল, কিন্তু মিসেস জোনস কি করে বন্ধ ঘরে ঢুকে গভীর রাতে ফার্নিচার নাড়াতেন? উনি তো রোজ সন্ধ্যেবেলা বাড়ি চলে যেতেন, আবার ফিরে আসতেন গভীর রাতে, সোজা রাস্তায় নয়, বাঁকা পথে। মিতিন বলে, কিরকম? বাড়ির পশ্চিম দিকের পাঁচিলটা অনেকটাই ভাঙা, মিতিন শুরু করে। তার ওপারে দুটো বাড়ির ফাঁক দিয়ে একটা সরু গলি আছে। গলিটা এঁকে বেঁকে গিয়ে পড়েছে রিপন লেনে। ওই রাস্তা দিয়ে এলে মিসেস জোনসের বাড়ি থেকে এ বাড়ি বড় জোর মিনিট 5। আমরা যেদিন প্রথম এ বাড়িতে এলাম, মনে আছে সেদিন একটা ছেলে মিন্নাকে দেখে পাঁচিল গলে পালিয়ে যাচ্ছিল ওই পথে? সে তো হলো, তবে তালা না খুলে ঘরে ঢুকতেন কি করে? মাটি ফুঁড়ে, যুদ্ধজাহাজ ভেদ করে, মিতিন হালকা গলায় হাসল। বুঝলে না তো? বলেই মিতিন গট গট করে চলে গেছে যুদ্ধজাহাজের ছবিটার কাছে। কাঠের চ্যানেলের তলায় হাত রেখে কি যেন পরখ করছে। হাতড়াতে হাতড়াতে হাত এক জায়গায় এসে থামল। ওপর দিকে চাপ দিতেই অভাবনীয় দৃশ্য। ছবি শুদ্ধ দেওয়াল মঞ্চের পর্দার মতো সরে গেল দুপাশে। বেরিয়ে পড়েছে এক গহ্বর। মিন্না, উৎপল, ডিক দৌড়ে এসেছে। টুপুর, পার্থ সকলে মিলে ঝুঁকে দেখল ফলস দেওয়াল আর বাড়ির আসল দেওয়ালের মাঝখানে ওই ফাঁকটুকু দিয়ে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে ভূগর্ভে। মিতিন ঘুরে জোনাথনকে বলল, এই গুপ্ত বেসমেন্টের খবর কি আপনার জানা ছিল মিস্টার মাইকেল? জোরে জোরে মাথা ঝাঁকালেন জোনাথন।
না তো, সত্যি জানতাম না। সেটাই স্বাভাবিক। যিনি এই গোপন বেসমেন্টটি তৈরি করেছিলেন তিনি তো বাড়ি কমপ্লিট হওয়ার 3 বছর পরেই ওপারে। তার স্ত্রী মেয়ে হয়তো কথাটা বা জানতেন, তবে সেভাবে কারোর কাছে চাউর করেননি। তারপর তো মেয়ের বিয়ে হয়ে এ বাড়ি ছেড়ে চলে গেলেন। মাও মারা গেলেন। একসময় ঘরটা পাকাপাকিভাবে বন্ধও থাকত। ব্যাস, বেসমেন্টের খবর মোটামুটি চাপাই পড়ে গিয়েছিল। ন্যান্সি মাইকেলের মৃত্যুর পর কোনো এক সময় ঘরটা ঝাড়াঝুড়ি করতে গিয়ে মিসেস জোনস আবিষ্কার করে ফেলেছিলেন নিচের ঘরখানা। নেমে দেখুন, নিচে পৌঁছলে ডান দিকে একটা সুড়ঙ্গ পাবেন, তার শেষে আবার সিঁড়ি। ওই সিঁড়ি দিয়ে উঠলে মাথার উপর লোহার ঢাকনা, ওই ঢাকনারই উল্টো পিঠে লোহার আংটা আছে, যেটা এখন ঢেকে আছে ঘাসে। ওই আংটায় টান দিলেই সিঁড়ি মিলে যাবে নিচে নামার, আর নিচ থেকে ওপরে ওঠার জন্য ঢাকনার ক্লিপে চার দিতে হবে একটা। ব্যাস, আসা যাওয়ার রাস্তা মিলে গেল। কি মিসেস জোনস, ঠিক ঠিক বললাম? মিসেস জোনস করুণ চোখে তাকালেন, মুখে রা নেই। মিতিন বলল, বুদ্ধিটা কিন্তু আপনি জব্বর বার করেছিলেন মিসেস জোনস। রাত্রির বেলা চুপি চুপি এসে লাঠি ঠুকে আওয়াজ করবেন, আর দিনের বেলা বুকে ক্রস এঁকে হোলি স্পিরিটের গল্পে হাওয়া দেবেন। কতদিন আর মনের সঙ্গে যুঝবেন মিস্টার মাইকেল? হোলি স্পিরিটের আতঙ্কে একদিন না একদিন তো ভেঙে পড়বেনই। ব্যাস, কেল্লাফতে আপনার এন্ট্রি পেয়ে যাবে সুরজমাল। কিন্তু হঠাৎ আমি এসে পড়ায় সোজা রাস্তাটা ঘোরালো হয়ে গেল। আপনার মনে ভয় ঢুকলো। বারবার একই কর্ম করতে গিয়ে যদি ধরা পড়ে যান, তাই ফার্নিচার রুমের উপদ্রবের ঘটনাটা কমিয়ে দিলেন এবং সুরজমালকেই একবার ঘাই মারার জন্য ঠেলে পাঠালেন। লাভ হলো না দেখে শুরু করলেন অন্য খেলা। আরো বেশি করে ভয় দেখাতে চাইলেন মিস্টার মাইকেলকে। পার্থ বলল, তার মানে কাজ ভাঙাও মিসেস জোনসেরই কাজ? অবশ্যই। দেয়াল আলমারি ভাঙা, সেন্টার টেবিল ভাঙা, শোকেস ভাঙা, বাল্ব টিউব ভাঙা, এইসব কাজে অবশ্য অপ্রত্যক্ষভাবে আরো একজন সাহায্য করেছেন, মিস্টার জোনস। কিভাবে? কাজ ভাঙার পদ্ধতিগুলো বাতলে দিয়েছেন তিনি। মিস্টার জোনস কাজ করতেন ছবি বাঁধাইয়ের দোকানে। সেখানে কাজ কাটার জন্য ডগায় হিরে বা কোয়ার্টজের ছোট্ট কুচি লাগানো এক ধরনের কাঠি ব্যবহার করা হয়। হিরে বা কোয়ার্টজ দিয়ে কাচের গায়ে দাগ টেনে দিলে অতি সামান্য চাড়ে ভেঙে যায় কাঁচ। এই দাগ টেনে দেওয়ার জন্যই কাঁচগুলো ভেঙে পড়েছে সরল রেখায়, এবং সবকটা কাঁচই ভেঙেছে কেউ না কেউ হাত ছোঁয়ানোর পর, অর্থাৎ সামান্য চাপে। মিসেস জোনসের পক্ষে বিকেলবেলা কাঁচগুলোতে ইচ্ছে মতন দাগ টেনে দেওয়া কোনো অসুবিধেই ছিল না, কারণ ওই সময়টা তিনি একাই থাকতেন। মিস্টার মাইকেল বেরোন বৈকালিক ভ্রমণে। এরপর সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যায় কাঁচ ভাঙার উৎসব। অবশ্য বাল্ব টিউব ফাটাবার জন্য অন্য পন্থা, এর জন্য একটু কষ্ট করতে হয়েছে মিসেস জোনসকে। স্টোর রুম থেকে খড়াঞ্চি বার করে তাতে চড়ে বাথরুমের মিউরেটিক অ্যাসিড মাখাতে হয়েছে বাল্বে আর টিউবে। এটাও করেছেন উনি বিকেলবেলায়। আর সন্ধ্যের পর যেই না বাল্ব টিউব জ্বালানো হয়েছে, অমনি অ্যাসিড মাখানো কাঁচ তাত লেগে ফটাস। শুধু কালকে লাগানো এই ঘরের টিউবটাতে উনি অ্যাসিড মাখানোর সুযোগ নেননি। সুইচ অফ করে ক্ষান্ত থাকতে হয়েছে। ভেবেছিলেন হোলি স্পিরিটই সুইচ অফ করেছেন বলে ধরে নেওয়া হবে। ওর আরো দুর্ভাগ্য, পার্থর ছড়িয়ে যাওয়া
লাইকোপোডিয়াম পাউডারের কল্যাণে কার্পেটের ওপর ফুটে উঠেছে ওর পায়ের ছাপ। ইস, কি বিশ্রীভাবে আপনি ধরা পড়ে গেলেন মিসেস মারিয়া জোন্স। মিসেস জোন্স ডুকরে কেঁদে উঠলেন আবার। আমি ঘোর পাপী, আমার অন্যায় তুমি শাস্তি দাও। মিতিন বলল, আমি শাস্তি দেওয়ার কে? আপনি তো অপরাধ করেছেন মিস্টার মাইকেলের কাছে। সাজা যা দেওয়ার তিনি দেবেন। জোনাথন বড় বড় শ্বাস ফেললেন, ভার গলায় বললেন, কাকে শাস্তি দেব আমি? শুধু মিসেস জোন্স আর আমার ছেলে, আমার মেয়ে জামাই, তাদের অপরাধের কি হবে? কি সাজা দিলে আবার আপনজনদের ওপর আমার বিশ্বাস ফিরে আসবে বলতে পারো? ওরা আমায় ভালোবাসতে না পারে, আমি তো ওদের ভালোবাসি। জীবনের শেষ কটা দিন ওদের ছাড়া আমি বাঁচবই বা কি করে? জোনাথনের গলা ধরে এলো, চোখ জলে ভরে গেছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ডিক, উৎপল আর মীনা। জোনাথনের জন্য টুপুরের খুব কষ্ট হচ্ছিল। কি অসহায় পরিস্থিতিতে পড়ে গেছেন মানুষটা। ধারাবাহিকের পরের অংশ 12 পর্বে।